এবার মনে হচ্ছে জালে নিশ্চয়ই বড় কোনো মাছ আটকেছে। বেশ ভারী লাগছে। যাক, এবার তবে বাজারে একটা বড় মাছ তুলতে পারবো। এই এই কি ভাইয়া, রোজ তো বাজারে নিয়ে যাও ওই চুনোপুটি, আজ কি তাই নিয়ে যাবে নাকি? না না, জালে বোধহয় বড়সড় কোনো মাছ ঠেকেছে, একা একা তোলাই যাচ্ছে না, দেখছো না? তাই নাকি? তোমার জালে আবার বড় মাছ ঠেকে নাকি? আরে ঠেকেছে ঠেকেছে বলছি, আমায় একটু সাহায্য করো না কালু ভাই, একা একা যে তোলা যাচ্ছে না। ভাইয়া, এই তোমার বড় মাছ। বড় মাছ হাটে নিয়ে গেলে তো ভিড় লেগে যাবে। যাও যাও ভাইয়া, এই মাছ নিয়ে তাড়াতাড়ি হাটে যাও। হায় হায়, ওরা কপাল আমার, আজও কোনো বড় মাছ কপালে জুটলো না। না, আর দেরি করে লাভ নেই, যা পেয়েছি তাই নিয়ে হাটে যাই। তোমার ওই চুনোপুটি কে নেবে ভাইয়া? ভাই, পুঁটিগুলো একদমই তাজা, মাত্রই ধরে নিয়ে এলাম, দেব নাকি? না 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 না, এই চুনোপুটি নিয়ে গিয়ে কিডনির বকুনি খেতে পারবো না। আরে ভাই, রোজ রোজ এই চুনোপুটি বাজারে নিয়ে আসো, কে নেয় এই মাছ? কি আর করবো বলুন, সারাদিন জাল ছুড়েও ভালো মাছ পাই না, যা পাই তাই নিয়ে আসি। এগুলো বিক্রি না হলে আজ বাজার করতে পারবো না যে। বলছি ভাই, এই মাছগুলো নেবে নাকি? অল্প দামেই দিয়ে দেব। কম দামে দেবে বলছো? আচ্ছা দাও তবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। এই যে নিন। এ কটা পয়সা দিয়ে কি বা করবো আমি? কিছুই তো নিতে পারবো না। মা, বাবা কখন আসবে গো? তুমি তো কিছুই রাঁধলে না। এদিকে যে আমার খুব খিদেও পেয়েছে। আর একটু অপেক্ষা কর মা, এই এলো বলে তোর বাবা বাজার করে আনবে বলেছে, আনলেই তাড়াতাড়ি রান্নাটা চড়িয়ে দেব। ভাত তো রেঁধেই রেখেছি। সেই সকাল থেকেই তো অপেক্ষা করে আছি মা, কখন আসবে বাবা? ওই তো তোর বাবা চলে এসেছে। কি গো, আজ এত দেরি হলো কেন? তোমার জন্য সেই কখন থেকে অপেক্ষা করছি। মেয়েটা খিদের জ্বালায় কখন থেকে বলছে। কি করব বলো, মাছ যা ধরেছিলাম সেগুলো সহজে বিক্রিও হচ্ছিল না, তারপর একদম অল্প দামে বিক্রি করে দিয়েছি গো। আচ্ছা, আগে দাও দেখি বাজার, রান্নাটা করে নেই, মেয়েটার বড্ড খিদে পেয়েছে। তুমি কি শুধু আলু এনেছো? কি আর করবো বলো, আলুগুলো কপালে উঠেছে, তাও ভাগ্য। না হয় যেভাবে দিন যাচ্ছে, থাকতে হয় আমাদের। এভাবে বলো না গো। আচ্ছা, আমি এগুলো দিয়েই ভর্তা করে দিচ্ছি। কি রে মা, বারবার পানি খাচ্ছিস? ভাত খাবি কিভাবে? পেট তো ফুলে যাবে। মা, গিলতে পারছি না যে, বড্ড শুকনো ভাত, পানি দিয়ে না গিললে যে খেতে কষ্ট হয়। মারে, বাপ হয়েও চোখের সামনে সন্তানের এমন কষ্ট দেখতে হয়। কেমন বাপ আমি রে, কেমন বাপ আমি। আহা বাবা, কাঁদছো কেন? দেখো, এই তো আমি খাচ্ছি। ও মা, বাবাকে কাঁদতে না করো, বাবা কাঁদলে যে আমার কষ্ট হয়। দেখো বাবা, আজ কষ্ট হচ্ছে বলে কি আর রোজ কষ্ট হবে? দেখবে একদিন কষ্ট দূর হয়ে যাবে।
এখন মনে হচ্ছে মাছগুলো বিক্রি করায় আমার ভুল হয়েছে। এভাবে বলো না, ঘরে বাজার সদাইও খারাপ করো না তো, খেয়ে নাও। কাল যদি মাছ বিক্রি করতে না পারি তাহলে সেগুলো আমি বাড়িতে নিয়ে আসবো। There's an angel সেগুলোই রেঁধে দেবে, in the কেমন? crowd where ঠিক আছে, you guys সে are কাল playing. দেখা যাবে, এখন খেয়ে We've নাও been তো। drinking, so now we're praying they don't find us, 'cause man we're wasted. কি তুমি এইভাবে এখানে বসে আছো কেন? ঘুমাবে না? এইদিকে তো আকাশও খারাপ করেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। Kicking away at the walls and I can barely breathe. ঘুমিয়ে গেছিলাম, হঠাৎ চোখ খুলে দেখলাম তুমি নেই, এখানে এসে বসে আছো Might এত be রাতে। my কি ভাবছো? only chance to leave. এটাকে একটা ভালো জীবন দিতে পারলাম না। বাপ হয়ে এর থেকে কষ্টের আর Let's not miss this দেখবে একদিন আমাদের opportunity. কপাল খুলবে, ভাগ্য আমাদের We've সহায় been হবে। crazy. আমাদের বাজারে যে মাছ ভালো বিক্রি হয় না গো, কেউ কিনতেই চায় না। এই যা বৃষ্টি শুরু হলো, এসো তো এসো, ঘরে এসো, এসব নিয়ে আর ভেবো না। Till এই বৃষ্টিতে জাল নিয়ে কোথায় যাচ্ছ? make it home নদীর ধারে for যাচ্ছি রে মা, দেখি Make আজ it কোনো মাছ alright. পাই কিনা। Do it না না, again, এই yeah. বৃষ্টিতে তোমায় কোথাও যেতে হবে না। মাছ না পেলে তাড়াতাড়ি বাড়ি চলে আসবো, চললাম। শুনলো আমার কথা, এই বৃষ্টিতে গিয়ে কি করবে? গায়ে জ্বর বাঁধলে আরেক ঝামেলা। তুমি চিন্তা করো না মা, দেখবে বাবার কিচ্ছু হবে না। তাই যেন হয় রে মা, তাই যেন হয়। এ কি রতন ভাই, এই বৃষ্টির ভেতর কাঁধে জাল ঝুলিয়ে কোথায় চললে? এই পোড়া কপাল নিয়ে আর কোথায় যাব বলো? নদীর পাড়ে যাচ্ছি, দেখি কোনো মাছ পাই কিনা। এই বৃষ্টির ভেতর আবার মাছ? হাই রে রতন ভাই, তুমি পারো বটে, বৃষ্টিতে মাছ পাবে নাকি? শুধু শুধু বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছ। চেষ্টা করতে ক্ষতি কি গো, যাই, আমার আবার দেরি হয়ে যাচ্ছে গো। পাগল হয়েছে, বৃষ্টিতে যাচ্ছে কিনা মাছ ধরতে, যত সব। ওরা কপাল আবার, একটা চুনোপুটিও আজ জালে ঠেকলো না। সবাই ঠিকই বলেছে, বৃষ্টিতে আসাটা আমার ঠিক হয়নি। না, যাই, বাড়ি ফিরে যাই। তবে বাড়ি ফেরার আগে একবার শেষবারের মতো জাল ছুঁড়ে দেখি। ঠেকেছে, ঠেকেছে, জালে মাছ ঠেকেছে। ওপরওয়ালা মুখ তুলে চেয়েছেন যাতে যাই, আজ নিশ্চয়ই এগুলো বিক্রি হয়ে যাবে। আজ তো পুরো বাজারে একটা পোকাও নেই। ভেবেছিলাম আজ হয়তো আমার সব মাছ বিক্রি হয়ে যাবে, কিন্তু না। কে এই বৃষ্টিতে হাটে কে এসেছে? আরে রতন যে, তা ভাইয়া, এত বৃষ্টির মাঝে বুঝি মাছ বিক্রি করতে এসেছ? তোমার মাছ এমনিতেও কেউ নেয় না, আর আজ এই বৃষ্টির মাঝে কে নেবে বলল? দেখেছ তো পুরো হাটে আজ লোক নেই। যাও যাও, বাড়ি চলে যাও। হায় রে আমার পোড়া কপাল, সৃষ্টিকর্তা কি আমায় এত কষ্ট সহ্য করার জন্য দুনিয়ায় পাঠিয়েছিল? আমার জন্য আমার বউ সন্তানও কষ্ট করে যাচ্ছে দিনের পর দিন। ঘরে কোনো বাজার নেই, কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। মমতা, এই নাও, এই মাছগুলো আজ রাখো, কাল যে আলু কেমন এটাকে রেখে দাও। বাজার বিক্রি করতে পারি, কারণ লোকজন নেই বাজারে। তো করে বললাম যে যেও না, যেও না, কথা তো শুনলে না। বাবা, তুমি আগে তোমার গা মুছে নাও দেখি। দাঁড়াও, আমি এক্ষুনি তোমায় গামছা দিচ্ছি। এভাবে ভিজে থাকলে জ্বর
শুনছো? এদিকে একবার এসো তো। হ্যাঁ, আসছি। কি হয়েছে বলো? এই দেখো, চালও শেষ। এখন কোনো মতে রান্নাটা হবে, কিন্তু পরবর্তীতে কি করব গো? দুঃখ যখন কপালে থাকে তখন অভাবও পিছু ছাড়ে না। কি যে করি কিছুই বুঝে উঠতে পারছি না। আচ্ছা, আমি না হয় সে ব্যবস্থা করব। জায়গায় অন্য কেউ হলে হয়তো সংসারের অভাবের কারণে ঝগড়াঝাটি লেগেই থাকতো। সত্যি আমি ভাগ্যবান, সৃষ্টিকর্তা একটা ভালো মেয়ে ও ভালো বউ আমার কপালে জুটিয়েছে। থাক, হয়েছে হয়েছে। বৃষ্টিটা অবশেষে থেমেছে। আমি রান্নাটা সেরে নেই চট করে। এ কি, দেখে চলবেন তো? আপনাকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে। আসুন আসুন, ঘরে 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 দাওয়া এসে বসুন। এই যে, এই নিন। আপনাকে তো এই গ্রামে আগে কখনো দেখিনি। এখানে কি করছেন? অনেক কাহিনী রে বাপ। ধরে নে আমি এক অভাগা ভিক্ষুক রে। বলছিলাম কি, আমাকে যদি একটু খাবার খেতে দিতে খুব উপকার হতো আমার। মমতা, ভাত আছে না? কাকাকে এনে দাও তো। কিন্তু তুমি যে খাওনি এখনো। আমি না খেলেও চলবে, তুমি কাকার জন্য আগে ভাত তরকারি এনে দাও। এতক্ষণে মনে হচ্ছে গায়ে একটু জোর এলো। তোমাদের এই উপকার আমি কখনো ভুলবো না। কিন্তু বাবা, তোমার খাবারটা যে দাদুকে দিয়ে দিলে, এবার তুমি কি খাবে? ঘরে তো আর চালও নেই। আমি এ কি করলাম? আমার ভাগের খাবারটা খেয়ে নিলাম। ছি কাকা, এসব কি বলছেন? আপনি আমার বাবার মতো। আপনাকে খাওয়াতে পেরে আমার ভালো লাগছে। আমি অভাগা, না খেয়ে থাকলেও কিছু যায় আসে না। আমার অভ্যাস আছে। বাপরে, এভাবে কথা বলছো কেন? কি হয়েছে আমায় বলো খুলে। কি আর বলবো কাকা, আমি মাছ ধরে তা বিক্রি করে খাই, কিন্তু আমাদের গ্রামের হাটে কেউ মাছ কেনে না, তাই অভাবেই দিন পার করতে হয়। এই গ্রামের পর যে আরেকটা গ্রাম আছে, সেখানে নদীর পারে অনেক বড় ইলিশ মাছের হাট। সেখানে শুধু ইলিশ মাছই কাটা কেনা হয়। এখানে কি আর আমার ধরা যুবকুটিকে কিনবে? কেউ কিনতে পারে রে মা। সকাল সকাল বসে ওই হাট। একবার চেষ্টা করে দেখি। আমি এখন আসি রে। কোনো দরকার নেই অত দূর যাওয়ার। কে জানে বেচা কেনা হবে কিনা, শুধু শুধু কষ্ট করে যাওয়া। হ্যাঁ, আমিও তাই ভাবছি। আজও কপালে এই চুনোপুটি জুটেছে, কি আর করার। যা জুটেছে তাতেই শুকরিয়া। যাই যাই, হাটে যাই। আচ্ছা, কাল যে ওই কাকাটা বলল নদীর পারে ইলিশ হাটের কথা, সেখানে একবার যাব নাকি? কিন্তু ওখানে তো নাকি শুধু ইলিশ মাছই বিক্রি হয়। আচ্ছা, মন বলছে একবার যাই। তাই বরং করি, একবার সেখানে যাই, গিয়ে দেখি। ইস, কত ভালো ভালো ইলিশ মাছ এখানে। আর আজ আমি এতগুলো চুনোপুটি পেয়েছি। হয়তো এগুলো সব নষ্ট হয়ে যাবে। না, অন্যরা মাছের জন্য হাঁক দিচ্ছে, আমিও দেই। মাছ নিয়ে যাও, মাছ তাজা ইলিশের বাজারে। আজ প্রথমবার ছোট মাছ উঠেছে, নিয়ে যাও নিয়ে যাও। আরে রে রে রে, এ তো দেখছি পুরো খাঁটি সোনা। কতদিন থেকে ছোট মাছ খুঁজছি, কিন্তু কোথাও পাইনি। কি সুন্দর তাজা তাজা ছোট মাছগুলো। দেব নাকি গো ভাই? মাত্রই ধরে আনলাম। আরে আমাকেও দিও ভাই,
এই বড় মাছ খেয়ে খেয়ে মুখটা একদম পচে যাচ্ছে গো। কেন দাদা, এখানে ইলিশের দাম কি সস্তা নাকি? সে আর বলতে, পানির দরে ইলিশ বিক্রি হয় এখানে। তা কত করে দিচ্ছে গো দাদা এই ছোট মাছের কেজি? বেশি না ভাই, মাত্র 100, একদম তাজা। দামটা একটু বেশি মনে হচ্ছে না? আরে ভাই, কি বলছো? এই দাম বেশি হলো নাকি? এদিকে এই মাছ তো চোখেই পড়ে না, আজ ভাগ্যক্রমে পেয়েছি, আজ আর হাত ছাড়া করবো না। ভাই, আমাকে চট করে দাও দেখিনি 1 কেজি। হ্যাঁ হ্যাঁ, আমাকেও দিও ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি দিচ্ছি আমি। বউ আমার ঠিকই বলেছে, সৃষ্টিকর্তা কষ্ট দিলে সুখও লিখে রাখেন। কতদিন পর এত পয়সা একেবারে হাতে পেয়েছি। যাই, চট করে সবজি কিনে নিয়ে বাড়ি যাই। নিশ্চয়ই তিতলি আর মমতা আমার জন্য অপেক্ষা করছে। আরে রতন ভাই, আজ দেখছি একদম জমিয়ে বাজার করেছ। এত পয়সা পেলে কোথায়? ভাগ্যে ছিল তাই জুটে গেছে ভাই। এত যখন ভাগ্য, তাহলে তোমার বউ আবার আমার বউয়ের থেকে চাল ধার করে নিয়ে গেল কেন? ভালো কথা মনে করে দিয়েছো ভাই, আমি চাল কিনে নিয়ে যাচ্ছি। বউ তোমার বাড়িতে চাল দিয়ে আসবে। চললাম ভাই। বাপরে, একদিনে এত পয়সা পেল কোথায়? যাকে। তুমি এসেছো? আমি লতা ভাবির কাছ থেকে চাল এনে রান্না করে রেখেছি। তরকারি রাখতে যাব কিছুই নেই, তোমার জন্য বসেছিলাম। কি গো, এত কিছু কোথায় পেলে? ব্যাগ ভর্তি বাজার দেখছি, আবার বস্তা ভরা চালও আছে। মা দেখো, এটা তো ইলিশ মাছ, তাই না বাবা? আজ খুব মজা হবে। হ্যাঁ রে মা, একটা ইলিশ মাছ তোর জন্য নিয়ে এসেছি। এত কিছু কোথায় পেলে গো? ভাগ্যে থাকলে জুটেই যায় গো। সকালে ভালোই ছোট মাছ পেয়েছিলাম, মন বলছিল কাকার বলা ওই নদীর পাড়ের ইলিশের হাটে যাই। গেলামও ওখানে, আর লোকে ছোট মাছ পেয়ে একদম আমাকে ঘিরে ধরেছিল গো। যাক, কপাল তাহলে খুললো বলো। এখন থেকে ওখানেই মাছ বিক্রি করতে যেও। কেঁদো না, সৃষ্টিকর্তা কারো কষ্ট সব সময় রাখে না গো। যাও, তাড়াতাড়ি রান্নাটা করে নাও, বড্ড খিদে পেয়েছে গো। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। কতদিন পর মন করে খাচ্ছি গো। খুব মজা হয়েছে গো মা, খুব মজা হয়েছে। তুমিও খাও, তাড়াতাড়ি বসো, একসাথে খাই। হ্যাঁ রে মা, খাচ্ছি। তোরা খা, পেট ভরে খা। আমায় আরেকটু দাও তো, আজ পেট পুরে খাবো গো। ফুলতলি গ্রামের মোড়ল যেমন অহংকারী, ঠিক তেমনি লোভী। সব সময় গ্রামের মানুষদের উপরে অকারণে অত্যাচার করে, তাদের উপরে জোর জুলুম করে। আর এই কাজে মোড়লকে সাহায্য করে তার চাকর রামু। ওই রে রামু, কোথায় গেলি রে? এই বলুন মোড়ল সাহেব, কোনো দরকার? সকাল থেকে কোথায় ছিলি বলতো? তোকে তো লোক লাগিয়েও খুঁজে পাওয়া যায় না। কাজকর্ম কি সব শিখেই তুলেছিস নাকি? কি যে বলেন মোড়ল সাহেব, আমি তো কাজ করতেই বাড়ির বাইরে যাই। যাক সে কথা, এখন বলুন আপনার জন্য কি করতে পারি? শোন, বাজারে গিয়ে সবগুলো ইলিশ মাছ নিয়ে আয়, একটাও যেন বাকি না থাকে। সব ইলিশ মাছ নিয়ে আসবো, কিন্তু তাহলে গ্রামের মানুষ কি খাবে? ওরা তো গ্রামের মানুষের কথা ভাবতে হবে না, গরিব মানুষের আবার ইলিশ খেতে হবে কেন রে শুনি? যেমন বললাম তেমনটা গিয়ে কর। ঠিক আছে মোড়ল সাহেব, আমি এক্ষুনি বাজারের দিকে যাচ্ছি। এই বলে রামু বাজারের দিকে চলে যায়। গ্রামে মোহন নামে এক লোক থাকে। মোহনের স্ত্রী মনিকা আর এক মেয়ে মিলি। মিলি আজ খুব বায়না করেছে যে সে ইলিশ পাতুরি খাবে।
মা, বাবাকে বলো না আজকে যেন বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসে। আমরা সেই ইলিশ মাছ দিয়ে ইলিশ পাতুরি করে খাবো। আচ্ছা বাবা, আচ্ছা, হ্যাঁ তো বলতে হবে না। বাজারে তো অনেক ইলিশ মাছ ওঠে, দামও কম। ওগো, তুমি একটা ইলিশ নিয়ে এসো, মেয়েটা এত করে বলছে। ঠিক আছে, আমি বাজার থেকে আজকে একটা মস্ত বড় ইলিশ নিয়ে আসবো, তারপরে সবাই মজা করে খাবো। দাও গো, বাজারের ব্যাগটা দাও দেখি। মনিকা ঘর থেকে বাজারের ব্যাগ বের করে মোহনকে দেয়। মোহন ব্যাগ নিয়ে বাজারের উদ্দেশ্যে চলে যায়। এদিকে বাজারের সব মাছ কিনে নিতে রামু চলে এসেছে। এক লোক অনেকগুলো ইলিশ মাছ বিক্রি করতে বসেছিল। রামু তার পাশে এসে দাঁড়ায়। বাবু, কি নেবেন বলুন? ইলিশ নেবো রে, ইলিশ। ঠিক আছে বাবু, মোড়ল সাহেবের জন্য বড় দেখে একটা টাটকা ইলিশ দিচ্ছি, খুব স্বাদ হবে। না রে না, একটাই হবে না, বাজারে সব ইলিশ নিয়ে যাব। তোর কাছে যতগুলো ইলিশ আছে সব তুলে দে, আমি অন্য দোকানের দিকে গিয়ে দেখি। এই মাছ বিক্রেতা লোকটির আর কিছু করার রইল না, সে সব ইলিশ মাছ তুলে দিয়ে দিল। সারা বাজারের ইলিশ মাছ নিয়ে রামু বাড়িতে ফিরে গেল। ঠিক এর কিছুক্ষণ পরে মোহন বাজারে এসে উপস্থিত হয় আর ওই মাছ বিক্রেতা লোকটার কাছে বলে, কই গো ভাই, একটা বড় দেখে ইলিশ দাও তো, আজ মেয়েটা বড্ড ইলিশ খাওয়ার বায়না করেছে। না গো দাদা, আজকেও একটা ইলিশও নেই, তোমাকে কিভাবে দেবো বলো? নেই? সে কি কথা, তোমার কাছে তো সব সময় ইলিশ থাকে। যাক, আমি না হয় অন্য দোকান থেকে ইলিশ নিয়ে যাই। না গো দাদা না, বাজারের কারো কাছে ইলিশ নেই, সব ইলিশই তো মোড়ল সাহেব কিনে নিয়ে গেছে, গোটা বাজার এখন ইলিশ শূন্য। এসব কি বলছো? মোড়ল সাহেব এটা কেমন কাজ করলেন? আমরা গরিব বলে কি আমাদের স্বাদ আহ্লাদ নেই? এখন আমি ইলিশ না নিয়ে মেয়ের সামনে কি করে যাব বলো দেখি? এদিকে বাজারের সব ইলিশ নিয়ে রামু বাড়িতে ফিরে এসেছে। তাকে দেখে মোড়ল একেবারে আহ্লাদে আটখানা। এতদিনে একটা কাজের কাজ করেছিস রে রামু, এবার জমে ইলিশ খাওয়া হবে। এই মোড়ল সাহেব, আপনার কথা মতো বাজারে সব ইলিশ নিয়ে এসেছি, বাজারে এখন আর একটা ইলিশ পাওয়া যাবে না। যাও, এগুলো ঘরে রেখে একটু বিশ্রাম করে নে, এরপর আবার ইলিশ মাছ রান্নার ব্যবস্থা শুরু করতে হবে তো নাকি? হ্যাঁ মোড়ল সাহেব। মনের দুঃখে মোহন কুচু চিংড়ি কিনে নিয়ে বাড়ির দিকে চলল। পথে দেখা হয় প্রতিবেশী অনিলের সাথে। অনিল একটা ব্যাগ নিয়ে বাজারের দিকে যাচ্ছিল। কি গো দাদা, বাজার করা শেষ নাকি? তা কি কিনলে? আর বলো না ভাই, মেয়েটা সেই কবে থেকে ইলিশ খাবে বলে বায়না করেছিল, কিন্তু এমনই পোড়া কপাল আমার যে মেয়েটার এই আবদারটুকু মেটাতে পারলাম না। সেই কি কথা, তুমি মেয়েটার জন্য ইলিশ কিনলে না? কিভাবে কিনবো বলো? ইলিশ মাছ কিনতে হলে তা বাজারে থাকতে হবে তো। বাজারে সব ইলিশ আমি যাওয়ার আগে মোড়লের লোক এসে নিয়ে গেছে। কি বলছো গো দাদা, আমিও তো ইলিশ কিনতেই যাচ্ছিলাম, আমার বাড়িতে কয়েকজন অতিথি আসবে, ভেবেছিলাম তাদের ইলিশ মাছ খাওয়াবো। আর হবে না ভাই, বাজারে কোনো ইলিশ নেই, অন্য মাছ যা ছিল তাও এতক্ষণে হয়তো শেষ হয়ে গেছে। না, এর একটা ব্যবস্থা করতেই হবে, মোড়লের এই অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না, সব সময় শুধু নিজের কথা চিন্তা করেন, কখনোই আমাদের কথা চিন্তা করে না, এমন করে তো চলে না। একদম ঠিক কথা বলেছো ভাই, আমি বলি কি, গ্রামের সবাইকে একত্র করো, এর একটা ব্যবস্থা না করে আর হচ্ছে না। তুমি তাহলে বাড়ির দিকে যাও, আমি দেখি কি করা যায়। এই বলে অনিল তার পথ ধরে আর মোহন বাড়িতে চলে যায়। Little problems we could solve. বাড়িতে মিলি বাবার অপেক্ষায় বসেছিল। মোহন বাড়িতে ঢুকতেই মিলি তার কাছে ছুটে যায়। The limelights calling. আমার জন্য ইলিশ In মাছ the এনেছো? night, ওই trying দেখি, to কত all বড় stay ইলিশ মাছ। না মা, আমি ইলিশ আনতে পারিনি, এই যে চিংড়ি মাছ এনেছি, আজ আমরা এই চিংড়ি দিয়ে মজা করে খাবো। This feels like আমি time is ইলিশ making মাছ খেতে fun of চেয়েছিলাম, me. আর তুমি চিংড়ি নিয়ে এলে। আর তুমি আমাকে
কাঁদতে কাঁদতে ঘরে চলে যায়। মোহনের আর কিছুই বলার রইল না, সে ওইভাবেই দাঁড়িয়ে রইল। মিলির কান্নার শব্দে ঘর থেকে বের হয় মনিকা। কি গো, মেয়েটা ইলিশ খেতে চাইলো। কি করব বলো, আমি তো ইলিশ আনবো বলেই গিয়েছিলাম, কিন্তু ইলিশ না পেলে কি করব? কি ইলিশ পাওনি? আমাদের বাজারে তো সব সময় ইলিশ পাওয়া যায়, আজকে কি এমন হলো যে ইলিশ পাওয়া যায়নি? কি আর হবে, মোড়লের লোক এসে বাজারে সব ইলিশ কিনে নিয়ে গেছে। গোটা বাজারে এখন আর একটাও ইলিশ নেই। এটা কেমন কাজ করলো মোড়ল সাহেব? এটা তো কোনো মতেই মেনে নেওয়া যায় না। তোমাদের সবার উচিত মোড়ল সাহেবকে সামনাসামনি এই বিষয়টা বলা। হ্যাঁ, আমি ওই কথাটা ভেবেছিলাম। এক কাজ করো, এই মাছগুলো রাখো আর মেয়েটাকে একটু বুঝে সুঝে শান্ত করো, আমি দেখে গিয়ে কি করা যায়। এই বলে মোহন বাড়ি থেকে বের হয়ে যায়। এরপরে গ্রামের কিছু লোক নিয়ে মোহন আর অনিল মোড়লের বাড়িতে যায়। মোড়ল এত লোককে তার বাড়িতে আসতে দেখে একটু অবাক হয়। কি ব্যাপার, হঠাৎ এত লোক আমার বাড়িতে? সব ঠিক আছে তো? না মোড়ল সাহেব, কিছু ঠিক নেই। আপনার লোক গিয়ে বাজারে সব ইলিশ মাছ কিনে নিয়ে এসেছে। এটা কেমন কাজ হলো বলুন দেখি? কেমন আবার? এখানে তো খারাপের কিছুই দেখছি না রে। মোড়ল সাহেব, আমাদেরও তো ইলিশ খেতে ইচ্ছে করে। এমন করে সব ইলিশ বাজার থেকে নিয়ে এলে আমরা কি খাবো বলুন তো? এত কিছু তো আমি ভাবতে যাবো না। তাছাড়া আমি কটা ইলিশ আনবো না কি করবো তা কি তোদের কথা মতো হবে নাকি? যা, বাজার থেকে চারা পোনা কিনে নিয়ে চলে যা, যত সব। মোড়ল এই কথা বলে ঘরে চলে যায়। মোহন আর মনিকা সহ সব লোক মাথা নিচু করে মোড়লের বাড়ি থেকে বের হয়ে যায়। যেতে যেতে তারা একটা বুদ্ধি করে। সবাই রাজি থাকলে আমরা এই অন্যায়ের প্রতিবাদ করব, কিন্তু প্রতিবাদটা হবে অন্যভাবে। যে মোড়ল সাহেব আমাদের তার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, সেই মোড়লই আমাদের বাড়িতে এসে হাত জোর করে ইলিশ মাছের জন্য অনুরোধ করবে। সবই তো বুঝলাম, কিন্তু এটা কিভাবে করব আমরা? আজ থেকে আমরা নদী থেকে চারা ইলিশ ধরে আনব, এরপরে সেগুলো পুকুরে চাষ করতে শুরু করব। আমাদের চাষ করা ইলিশই বাজারে করে দেব। সব মাছ বিক্রেতা যেন আমাদের থেকে ইলিশ নেয়। তাহলে আর দেরি কেন, লেগে পড়ো সবাই। ওদের কথা মতো গ্রামের সবাই কাজে লেগে পড়ে। সবাই নদী থেকে ছোট ছোট ইলিশ এনে নিজেদের পুকুরে ছেড়ে দেয়। এমন করে গ্রামের বেশিরভাগ পুকুরেই ইলিশ চাষ শুরু হয়। এরপর কেটে যায় বেশ কিছুদিন। একদিন মোহন আর অনিল বসে কথা বলছে। গ্রামের সব পুকুরের ইলিশই তো বেশ বড় বড় হয়ে গেছে। হ্যাঁ, তা তো হয়ে গেছে মনে হয়, এতদিন ধরে চাষ করছি। তাহলে এবার মোড়ল সাহেবকে শিক্ষা দেওয়ার সময় হয়েছে। গ্রামের যেসব পুকুর থেকে মাছ বিক্রেতারা ইলিশ কিনে নিয়ে যেত তা বন্ধ করে দেওয়া হোক। একটা ইলিশও যেন বাজারে না ওঠে। এবারে মোড়ল সাহেব বুঝবে মজা। অনিলের কথা মতো গ্রামের সবাই বাজারে ইলিশ পাঠানো বন্ধ করে দেয়। রামু প্রতিদিনের মতো বাজারের সব ইলিশ কিনতে আসে, কিন্তু বাজারে এসে সে রীতিমতো অবাক হয়ে যায়। বাজারের কোথাও কোনো ইলিশ নেই। এসব কি হচ্ছে? বাজারে সব ইলিশ গেল কোথায়? বন্ধ করে দিয়েছে। এদিকে বাইরের গ্রাম থেকেও কোনো ইলিশ আসে না, যে কারণে গোটা বাজারই ফাঁকা। এখন উপায়, ইলিশ না নিয়ে ফিরলে তো মোড়ল সাহেব আমাকে মেরে ফেলবে। কি যে করি? এদিকে বাড়িতে মোড়ল চিন্তা করছে আজকে ইলিশ পাতুরি খাবে। রামু এখনো ফিরছে না দেখে মনে মনে রাগ হচ্ছে মোড়ল সাহেবের। ঠিক এই সময়ে রামু খালি হাতে বাড়িতে ঢোকে। তাকে খালি হাতে দেখে মোড়ল ভীষণ রেগে ওঠে। এগিরে রামু, তোর হাত খালি কেন? ইলিশ মাছ কোথায়? আমাকে ক্ষমা করবেন মোড়ল সাহেব, বাজারে একটা ইলিশও নেই। আমি কিভাবে আনবো বলুন? নেই মানে? এত ইলিশ মাছ হঠাৎ গেল কোথায়? গ্রামের কেউ নাকি মাছ বিক্রেতাদের কাছে ইলিশ মাছ বিক্রি করে না, এ কারণে বাজারের কারো কাছে কোনো ইলিশ নেই। হায় হায় হায়, এমন হলে তো মস্ত বড় বিপদ হয়ে যাবে। গ্রামের মানুষেরা এমন একটা কাজ করে বসবে, এটা তো আমি স্বপ্নেও ভাবিনি। এদিকে গ্রামের প্রতি ঘরে ঘরে তখন আনন্দের জোয়ার। সবাই ইচ্ছে মতো ইলিশ খাচ্ছে।
অনেকদিন পরে মোহনের বাড়িতে ইলিশ পাতুরি হয়েছে। মোহনের মেয়ে মিলি ইলিশ পাতুরি খেয়ে অনেক খুশি হয়েছে। বাবা, আজকে ইলিশ পাতুরি অনেক ভালো হয়েছে, আমি অনেক মজা করে খেয়েছি। হ্যাঁ, তোর মা খুব ভালো বানিয়েছে। আমি তো ভাবছি অন্য কথা। কি গো, তুমি আবার কি ভাবছো? নতুন কোনো বিপদ নাকি? না না, বিপদ না, ভাবছি একটা ইলিশ পাতুরির দোকান দেব। দূর দূরান্ত থেকে লোক ছুটে আসবে তোমার হাতে ইলিশ পাতুরি খাওয়ার জন্য। হ্যাঁ, তা অবশ্য দিতেই পারো। তুমি বাইরের কাজ করলে আর আমি বাড়িতে বসেই দোকানটা দেখলাম, বাড়তি কিছু রোজগার হলো। এর বেশ কয়েকদিনের ভিতরে মোহন তার বাড়ির বাইরে একটা ইলিশ পাতুরির দোকান তুলে দেয়। দোকান করতেই মনিকার হাতের পাতুরি খেতে ভিড় লেগে যায়। মোড়ল গ্রামের মানুষের হালচাল দেখতে বেরিয়েছিলেন। তিনি মোহনের দোকানের ভিড় দেখে অবাক হয়ে যান। এগিরে মোহন, এর মধ্যে দোকান করে এত নামডাক করে ফেলেছিস, দোকানে তো দেখছি ভিড় লেগেই আছে। হ্যাঁ মোড়ল সাহেব, মনিকার হাতে ইলিশ পাতুরি খেয়ে মানুষ খুব খুশি হয়েছে, তাই এত ভিড় জমিয়ে রেখেছে। আর এদিকে আমি আজ 10 দিন ধরে ইলিশ মাছ চোখে পড়ছে কথা কখনো চিন্তা করিনি, সব সময় নিজের কথা চিন্তা করেছি, তোরা আমার চোখ খুলে দিয়েছিস। হ্যাঁ মোড়ল সাহেব, আপনি আপনার নিজের ভুল বুঝতে পারবেন, এই জন্য আমরা সবাই মিলে এই বুদ্ধিটা বের করেছি। আমি কথা দিলাম আর কখনো স্বার্থপরের মতো আচরণ করব না, নিজের মনে করে গ্রামে সবাইকে সাহায্য করব। দয়া করে এখন আর তোমরা ইলিশগুলোকে বাড়িতে আটকে রেখো না, ওগুলো বাজারে পাঠানোর ব্যবস্থা করো। বাজারে কেন মোড়ল সাহেব, গ্রামের সব ঘর থেকে আপনার বাড়িতে উপহার হিসেবে ইলিশ যাবে। আপনি আমাদের দুঃখ বুঝতে পেরেছেন, এটাই হলো তার পুরস্কার। মোহনের কথা মতোই সবটা হলো। মোড়ল বাড়িতে যেতে না যেতেই গ্রামের প্রতিটা বাড়ি থেকে উপহার হিসেবে ইলিশ যেতে লাগলো। মোড়লও ইলিশ পেয়ে গ্রামের মানুষের উপরে বেশ খুশি হলো। মোহন আর মনিকা ওই ইলিশ পাতুরির দোকান দিয়ে বেশ সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।